কয়েকটা দিন আগে একটা ভিডিও হাতে এসে পৌঁছেছিল, আর এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন। মমতা শঙ্কর শ্রোতা হয়ে গেছিলেন একটি অনুষ্ঠানে। রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, আকাশ ভরা সূর্যতারা। দেখছিলাম উনি চেয়ারে বসে নিজেকে ধরে রাখতে পারছেন না, যেন তার নৃত্যশিল্পীর এই সত্তা উথলে উঠছিল। আর আমার কিছুদিন ধরেই কিন্তু মমতা শঙ্কর সম্বন্ধে একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কারণ কিছুদিন ধরেই উনি লাইমলাইটে আছেন। নানা কমেন্ট ওনার সম্বন্ধে অনেকে করছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা তার নৃত্য দেখেছি, যারা তার অভিনয় দেখেছি, আর সব থেকে ওপরে তার ব্যবহার, মিষ্টি হাসি এবং ব্যবহারের মধ্যে দিয়ে যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ভারতের আধ্যাত্মিকতা এইসব ফুটে ওঠে, সেই সবটা নিয়ে তাকে পরিপূর্ণ একজন শিল্পীতে পরিণত করেছে। আর উনি এই সবটা নিয়েই সবার কাছে ভীষণ জনপ্রিয়। ওনার আশেপাশের যারা, তাদের থেকে উনি আলাদা। সবাই বলে ভীষণ সোবার, কিন্তু এই সোবারনেস বা এই যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ভারতীয় আধ্যাত্মিকতার ওপর তার যে ভালোবাসা, সেটা উনি কোথা থেকে পেয়েছেন? দুটো ঘটনা শোনাবো আপনাদের, আপনারাই তখন বুঝতে পারবেন কোথা থেকে তিনি পেয়েছেন আর তার জনপ্রিয় হওয়ার কারণ দুটো কি। মমতা শঙ্করের বাবা নটরাজ উদয় শঙ্কর আর মা নৃত্যশিল্পী শুধু বললে হবে না, আমার বাবা বলেন মহীয়সী নারী অমলা শঙ্কর। অনেকেই আজকের দিনে হয়তো তাদের নামের সাথে পরিচিত নয়। উদয় শঙ্কর, আমরা কিন্তু ওনাকে যারা জানি নটরাজ উদয় শঙ্কর বলি। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে বিশ্বের দরবারে ভারতের এই পবিত্র নৃত্য কলা পৌঁছে দিয়েছেন উদয় শঙ্কর। নটরাজ উদয় শঙ্কর, তার প্রত্যেকটি নৃত্য শৈলী গভীর ভাব বহন করত। আজকের দিনের মতো শুধু হাত পা নাড়া নয়, প্রত্যেকটার মধ্যে গভীর মর্মার্থ ছিল। আর ওনার মা অমলা শঙ্কর, উনি শুধু নৃত্যশিল্পী, অসাধারণ নৃত্যশিল্পী তা নয়, তার মধ্যে ভারতের প্রতি শ্রদ্ধা, ভারতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ভারতের জাতীয়তা বোধ আর আধ্যাত্মিকতা ভীষণভাবে প্রেজেন্ট ছিল। আমি দুটো ঘটনা শোনাবো, দুটো ঘটনা শুনুন আমার বাবার নিজের মুখে বলা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি লাভ ভারতীয় মার্গ সঙ্গীত এই টাইটেলের আন্ডারে মেনি আনটোল্ড স্টোরিজ ফ্রম অল ইন্ডিয়া সাধারণ মিউজিক কনফারেন্সে বহু বড় বড় শিল্পীর অনেক ঘটনা আপনাদের শুনিয়েছি। আমার বাবার কাকা, আমাদের রাঙা দাদু, সঙ্গীতাচার্য শ্রী কালিদাস সান্যাল অল ইন্ডিয়া সাধারণ মিউজিক কনফারেন্সের ফাউন্ডার ছিলেন। আর তখন কলকাতাকে বলা হতো সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ক্যাপিটাল। অল ইন্ডিয়া সাধারণ মিউজিক কনফারেন্স ভারতের মধ্যে টপ মিউজিক কনফারেন্স ছিল, যেখানে বড় বড় শিল্পীরা এসে সঙ্গীত, নৃত্য, বাদ্য পরিবেশন করে যেতেন। জানেন, নাচে
বৈজয়ন্তীমালা, হেমা মালিনী, রাগিনী পদ্মিনী, আশা পারেখ, বিরজু মহারাজ, গোপীকৃষ্ণ এরাও নেচে গেছেন। এরকমই একটা নৃত্যানুষ্ঠান ছিল শ্রীমতী অমলা শঙ্করের, মানে মমতা শঙ্করের মার। আর রাঙাদাদু শ্রী কালিদাস সান্যাল নটরাজ উদয় শঙ্করকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন অমলা শঙ্করজির এই নৃত্যোৎসবই বলবো, কারণ ওনাদের নাচ দেখলে ভেতরে একটা অদ্ভুত আনন্দের রেশ থেকে যেত। সেই অমলা শঙ্করের নৃত্যোৎসবে আসতে আহ্বান জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার বাবা শ্রী রেশম সান্যাল বলছেন যে যেদিন মমতা শঙ্করের মা শ্রীমতী অমলা শঙ্করের নাচ, সেদিন অনেকেই গেটের কাছে অপেক্ষা করছিল যে কখন নটরাজ উদয় শঙ্কর আসবেন, তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে আনবে। হঠাৎ বাবা বলল, হঠাৎ দেখছি নটরাজ উদয় শঙ্কর গেটের কাছে এসে দাঁড়িয়ে কার্ড দেখিয়ে যারা তাকে অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়ে আছে তাদের কি বলছেন। বাবা বললেন, আমি দৌড়ে গেলাম জানতে যে উনি কি বলছেন। উনি কার্ডটা দেখিয়ে বলছেন, দেখুন আমি কালিদাস বাবুর সাথে, মানে আমার রাঙা দাদু, ফাউন্ডার অফ অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্স, তার সাথে আমি বিশেষভাবে পরিচিত, আমি ওনাকে চিনি। আর আপনাদের যে প্রেসিডেন্ট জগদীশবাবু, তাকেও আমি খুব ভালোভাবে চিনি, কিন্তু আপনাদের এই কার্ডে ওয়ার্কিং প্রেসিডেন্ট লেখা আছে মিস্টার কওয়াসজি মেহতা, তাকে কিন্তু আমি চিনি না। আর তার সাথে পরিচয় না হলে আমি কি করে ভেতরে যাই? আমি এখানে অপেক্ষা করছি, উনি কি একটু আসতে পারবেন আমার সাথে দেখা করতে? আমার বাবা শ্রী রেশম সান্যাল বলছেন, সাথে সাথে কওয়াসজি মেহতাকে খবর দেওয়া হলো যে নটরাজ উদয় শঙ্কর আপনার জন্যে অপেক্ষা করছেন গেটে, উনি ঢুকছেন না যতক্ষণ না আপনার সাথে আলাপ হয়। আর বাবা বলছেন, আমি কিন্তু ওনার দিকে তাকিয়ে ততক্ষণ ভাবছি যে ইনি সেই শিল্পী যিনি বিশ্বের দরবারে, রবীন্দ্রনাথ লিখছেন যে বিশ্বের দরবারে ভারতের মহান নৃত্য শিল্পকে পৌঁছে দিয়েছিলেন। মহান নৃত্যের যে ঐতিহ্য, আধ্যাত্মিকতা, সংস্কৃতি নৃত্যের মধ্যে দিয়ে প্রকাশ করে ভারতের সাথে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের। কওয়াসজি মেহতা হন্তদন্ত হয়ে এসে ওনার সাথে পরিচয় করল, আর তারপর সবাই মিলে ওনাকে, নটরাজ উদয় শঙ্করকে হলে নিয়ে যাওয়া হলো। আমার বাবা খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন, কি অদ্ভুত ভদ্রতা, ম্যানারিজম, কি অদ্ভুত মানুষ। কিন্তু আমার তার সাথে আর একটা জিনিস মনে হলো কার কথা জানেন তো? কঠোপনিষদে আমাদের নচিকেতা, ছোট্ট ছেলে নচিকেতা, সে দাঁড়িয়ে আছে, যার বাড়িতে এসছে সে বাড়িতে নেই, তাই গেটের কাছে ঢুকতে পারছে না, যে গৃহস্বামীর সাথে আলাপ না করে কি করে তার গৃহে ঢুকবো? সবাই আপ্যায়ন করছে, কিন্তু নচিকেতা 3 দিন অপেক্ষা করেছিল গৃহস্বামীর আসার জন্যে। এই মহান ভারতীয় সংস্কৃতি নটরাজ উদয় শঙ্করের ব্যবহারের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা তাদের রন্ধ্রে রন্ধ্রে, তাদের ভেতরে, তাদের ব্যবহারে। তাই মমতা শঙ্করের এত সোবার, এত ভদ্র, এত মিষ্টি ব্যবহার হওয়াটা খুব স্বাভাবিক, তাই না?
আসুন আর একটা ঘটনা শোনাই আপনাদের। একবার বাড়িতে রাঙাদাদু শ্রী কালিদাস সান্যাল, সঙ্গীতাচার্য শ্রী কালিদাস সান্যালের কাছে শ্রীমতী অমলা শঙ্কর এসেছিলেন। আমার বাবাও সেই সময় প্রেজেন্ট ছিলেন। বাবার কাছে আমি ঘটনাটা অনেকবার শুনেছি। অমলা শঙ্কর রাঙাদাদুকে গল্প করছেন যে, বুঝলেন কালিদাসবাবু, আমি না প্যারিস থেকে ঘুরে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। তা রাঙাদাদু জিজ্ঞেস করেছিলেন, কি অভিজ্ঞতা? অমলা শঙ্কর বলেছিলেন, আমি প্যারিসে একটা মুক্তোর গয়নার দোকানে গেছিলাম, একটা হার পছন্দ হয়েছিল। তো আমি খানিকক্ষণ চুপ করে থেকে দেখছিলাম যে ভদ্রলোক ক্যাশ মেমো লিখছে, সে কিন্তু প্রত্যেককেই ক্যাশ মেমো দিচ্ছে এবং জিনিসটা বিক্রি করছে, এবং কেউ কিন্তু কোনো আপত্তি করছে না ক্যাশ মেমো নিতে। অথচ ভারতবর্ষে আমি অনেক সময় দেখেছি, কোনো দোকানে গেছি, আশপাশ থেকে অনেকে বলছে, আচ্ছা বিলটা না নিলে হয় না, তাহলে ট্যাক্স দিতে হয় না। দোকানদারও বলে, আচ্ছা নাই দিলেন। আমি টেস্ট করার জন্যে, অমলা শঙ্কর বলছেন, আমি টেস্ট করার জন্যে যে বিল দিচ্ছিল, মানে ক্যাশ মেমো, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে ক্যাশ মেমো আপনি দিচ্ছেন সবাই নেয়, কেউ আপত্তি করে না তো? ভদ্রলোক সেই প্যারিসের মুক্তোর দোকানের যে ক্যাশ মেমো দিচ্ছিল সে খানিকক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে বলল, যদি কেউ বলে আমি ক্যাশ মেমো ছাড়া নেব, আমি তাকে বিক্রি করব না, কারণ এই ট্যাক্সটা তো আমাদের দেশের উন্নতির জন্য যায়। তবে বলি, আমাদের দেশে এরকমটা কেউ অনুরোধ করে না, সবাই ট্যাক্স দিয়ে কিনে নেয়। অমলা শঙ্কর বলেছিলেন যে, তখন আমার এত কষ্ট হলো না আমার দেশের জন্য, যে আমার দেশের উন্নতির জন্য যে টাকা সবাই যদি না দেয়, দেশটা উন্নত হবে কি করে? আমরা যে এতদিন পরাধীন ছিলাম, আমাদের এখন তো অনেক কষ্ট স্বীকার করতে হবে। বাবা বলেছিলেন, অমলা শঙ্কর আরও বলেছিলেন যে দেশের প্রতি এই ভালোবাসা, ভারতীয় সংস্কৃতি, নারী জাগরণ, এই সবগুলো উনি ওনার বাবার কাছ থেকে শিখেছিলেন, যার ফলে ওনার মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, আধ্যাত্মিকতা ভীষণভাবে ছিল। আর আমার বাবা বলেন যে অনেক বড় বড় নৃত্যশিল্পী দেখেছি, কিন্তু অমলা শঙ্কর যখন আসতেন, ওনাকে দেখে মনে হতো উনি একজন মহীয়সী নারী। আর বুঝতে পারলেন তো মমতা শঙ্কর কেন একজন পরিপূর্ণ শিল্পী? তিনি নাচেন খুব ভালো, তার অভিনয় খুব ভালো, কিন্তু তার মধ্যে যে ভদ্রতা, সোবারনেস, ম্যানারিজম, ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, আধ্যাত্মিকতা, এইগুলো আছে, যা তাকে পরিপূর্ণ একজন শিল্পী করে তুলেছে, এটা কিন্তু আমরা সবার মধ্যে পাই না। তাই জন্যে উনি ওনার আশপাশে যারা আছেন তাদের থেকে আলাদা, কারণ সেই শিক্ষায় উনি শিক্ষিত হয়েছেন। তার বাবা, মা, মায়ের বাবা, এই শিক্ষা ধারাবাহিকভাবে তাদের জেনারেশনে চলে আসছে। তাই যখন মমতা শঙ্কর সম্বন্ধে অনেকে কমেন্ট করেন, তখন মনে হয় তারা কিন্তু তার পুরোটা জানেন না, তাই হয়তো এরকম নেগেটিভ কমেন্ট করেন। মানুষ কিন্তু তাকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে খুব শ্রদ্ধা করে। আর আমি আপনাদের জন্য অমলা শঙ্করজির কিছু কিছু ইন্টারভিউয়ের পোর্শন দেখাবো, যা থেকে আপনারা
বুঝতে পারবেন উদয় শঙ্কর, তার পারফরমেন্স, রবীন্দ্রনাথ। ইভেন অমলা শঙ্কর বলছেন যে রবীন্দ্রনাথ কিরম দেখতে ছিলেন, কত পপুলার ছিলেন। অমলা শঙ্কর সব বলছেন। আপনাদের জন্য আমি সেই ভিডিওটাও রাখলাম। ডান্স করছি, ইউরোপ আমেরিকা হল ফেটে যাচ্ছে হাততালি দিয়ে, আমি কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে চলে এসেছি। শঙ্কর বলতেন আজ হ্যাপি যে এত বড় হাততালি, এত বড় ওভেশন। আমি সেইটাই তো আমায় দুঃখ দিচ্ছে যে এটা কি আমার নাচ, আমার চেহারা, না আমার গয়না, না কি? এটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় অন্তরে তাদের আমি স্পর্শ করছি। সেইটা কি জিনিস? একটা আর্টিস্ট হতে গেলে যে সেই জিনিসটা কি, সেইটাই তো সত্যিকারের আর্টিস্ট। রবীন্দ্রনাথের যে চিঠিখানা আছে উদয় শঙ্করের, 2 পাতার চিঠি, অপূর্ব চিঠি। কি লিখেছিলেন তাতে মনে? হায়, আমার তো সব মনে নেই, শুধু বলে যে তুমি বিশ্বের দরবারে তুমি এই সম্মান পেয়েছো, আজকে বাংলার কবি তো সেই বড় মাল্য তোমাকে পড়াতে চান, এই বলে চিঠিটা আরম্ভ করলেন। শান্তিনিকেতনে এসেছিলেন। তারপরে লিখতে লিখতে শেষে লিখেছেন যে যে নৃত্য একদিন দেশে একটা সংস্কৃতি, আধ্যাত্মিকতার একটা মন্ত্র ছিল আমাদের দেশের নৃত্য সঙ্গীত, সেইটা আজকে একটা পঙ্কিল জলাশয় হয়ে গেছে। সেই নৃত্য এখন শুধু লোকের মানে কিছু মুষ্টিমেয় লোকের কি বলে মানে এমনি মনে সুখ দেবার জন্যে, অর্থাৎ কোড ডান্সের হয়ে গেছে। সেই জিনিস আর নেই। সেটাকে এখন তাকে একটুখানি খুশি করবার জন্যে সেটা একটা বাজারের জিনিস হয়ে গেছে। যদিও তারা গ্রেট শিল্পী, তো ও বলেছেন উদয় শঙ্কর তুমি এই স্ট্যাগনেশনটাকে তুমি মেরে দাও, তুমি এতে নতুন ধারা টেনে দাও, এই পঙ্কিল এই যে যেটা জমে গেছে এই পঙ্কিলতাটাকে পরিষ্কার করে তাকে একটা মুক্ত ধারা করে দাও। এটাই সুন্দর জিনিস তিনি বলেন, এবং সেটাই তিনি করেছেন, সেটা রবীন্দ্রনাথ বুঝছেন। আচ্ছা, উদয় শঙ্কর তো একবার শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথকে তার নাচ দেখিয়েছিলেন। হ্যাঁ, এই শান্তিনিকেতনেই তো। আচ্ছা, কোন প্রযোজক? শান্তিনিকেতন দেখেছিলেন সে 1932-তে উনি এসেছিলেন দেখা করতে। আচ্ছা। আর শো এমনি তো আমার ডালিয়াতে আমাকে দেখেছেন, মায়ের খেলাতে আমাকে দেখেছেন, স্টেজে বসে দেখেছেন। তারপরে আমাদের শো সামান্য ক্ষতির সময় তো উনি ছিলেন না। মানে আপনাদের দলের কোনো প্রযোজনা উনি দেখেননি? না, সেরকম না। তবে উদয় শঙ্করকে যখন বললেন, উনি ধুতি পরা ছিল, আচ্ছা, উনি কি করলেন কুর্তাটা খুললেন, খুলে একজনের কাছে পইতে চাইলেন। উনি পইচাটা ছাড়া নাচতেন না। এমনিতে ব্রাহ্মণ, কিন্তু উনি ওই বিশ্বাস করতেন না, কিন্তু পইতেটাকে একটা যেন রিচুয়াল, একটা সিম্বলিক, একটা যেন ভারতের একটা সিম্বল, সেইভাবে উনি সে পইতেটা দিয়ে উনি উইদাউট মিউজিকে একটা ডান্স, ইন্দ্র ডান্সটা দেখালেন। বাস ওই একটা ডান্স, এবং সেই ইন্দ্র ডান্সটা আমিও অবাক হতাম। পৃথিবীর যেখানে দেখিয়েছেন, যে দেশে, যে গ্রামে, আমাদের দেশের প্রত্যেক জায়গায় ওই ডান্সটাকে 2 বার করে করতে হয়েছে, বা দর্শক থামবে না যতক্ষণ পর্যন্ত উনি এসে না ওই ডান্স। এবং যখন 2য়-বার করতেন তখন আর বাজনা থাকতো না, মিউজিশিয়ানরা বসে থাকতো, শুধু ঘুঙুরের আওয়াজে পুরো ডান্স। আমি যখন কলেজে পড়ছি, ওই 7 সাগরের পারে বই লিখছি। তো সে বই লেখবার সময় 6 মাস বাবা আমাকে কোনো কিছু করতে দেননি, ঘরে একা বসে রোজ 22 পাতা লিখতে হতো আমাকে। সেটা হচ্ছে আমার ইউরোপ ভ্রমণ বৃত্তান্ত সমস্ত, সে লিখতাম। তো কাজেই রবীন্দ্রনাথ ওই যে শান্তিনিকেতন আসতে বললেন, আমি আর আসিনি। আমি যখন গাড়িতে আসছি, রবীন্দ্রনাথ বসে, আমি বসে,
গাড়িতে যাচ্ছি বরানগর থেকে। বরানগর থেকে আমাকে বিবেকানন্দ রোড আর কনলাসে মোড়ে নামিয়ে দেবেন আমার বাবার ওখানে। উনি আমাকে নিয়ে আসছেন, বসে আছেন পাশে, আমি এখানে বসে পাশে বসে হাত দুটো এমনি করে, আর কালো একটা ধুতি গিলে করা, কালো পাড়ের গিলে করা ধুতি, কালো পামশু চাকচাক করছে, গায়ে একটা কালো সিল্কের কুর্তা, মানে হায়দ্রাবাদ ব্রোকেট সিল্ক, তার উপরে ব্রোকেটের কাজ কালো, আর মনোকল লাগানোর, হাত এমনি করে বসে আছেন, আর মনে হচ্ছে দুটো পদ্ম ফুল ফুটে আছে হাত, এত সুন্দর রং আর এত সুন্দর। আর সব থেকে আমার মজা লাগছে যে রাস্তাতে যাচ্ছি আর প্রত্যেকে চমকে যাচ্ছে, ওই রবীন্দ্রনাথ, ওই না। আমি ভাবছি এই কী করে হয়, আমি এমন একটা লোকের সঙ্গে যাচ্ছি যাকে লোকে দেখলেই চিনতে পারছে, কি অদ্ভুত যে একটা লোক, তার পরিচয় দরকার হচ্ছে না, তাকে দেখলেই চিনতে, কারণ ওরকম ফেমাস লোক তো তখন ছিল না তখন। তো সেটা আমার ভীষণ, আমাকে আমার তখন 14। পরশু মমকে বললাম, মম আমি শান্তিনিকেতন যাচ্ছি, একটা আমার নতুন জন্ম এই যাওয়াটা, কেননা এই জন্য প্রথম আমি রবীন্দ্রনাথের সঙ্গে উদয় শঙ্করের একটা মিলন, যে ওরা যে এক, কোন জায়গায় ওরা এক ছিলেন, যে ভারতকে বিশ্বের কেন্দ্র করতে হবে, উনি বিশ্বকবি, ইনি বিশ্বশিল্পী, এবং যে ভগবান আছেন, একজন আছেন, তিনি বলেছেন যাও, তুমি যাও, সাহিত্যের ভেতর দিয়ে তুমি আমাকে প্রকাশ করো যে আমি কে। আজকে রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতা বলুন, ওর আর্টিকেল বলুন, ওর দর্শন, ওর ভবিষ্যৎ চিন্তা, সামাজিক চিন্তা, এটা কি বিশ্বের চিন্তা নয়? তাই বলেছেন তুমি যাও, তুমি কলম দিয়ে তুমি করো। উদয় শঙ্করকে বলেছেন তুমি যাও, তুমি আবার ডান্সটাকে কি আমার কি, আমি ডান্সটাকে কীভাবে দেখি, তুমি আমার কাজ করো ডান্সের ভেতর দিয়ে, আমি এইটি বিশ্বাস করি। ভারতেরই সব কিছু, বাদ্যযন্ত্র সব কিছু, রবীন্দ্রনাথ নৃত্যের পোশাকের ধারা খানিকটা সমস্ত জামাবাড়ি থেকে নিয়েছেন। এসব নিয়ে তো কোনো নকল করা নয়, এগুলো আমার জিনিস। আমি যদি আজকে পাঞ্জাবি খাবার কাউকে খেতে দিই, সেটাও আমার ভারতবর্ষের খাবার, আমি তাকে দিচ্ছি। তো সেটা আমার বিলেতি খাবার, কন্টিনেন্টাল ফুড দিচ্ছি না, কিন্তু প্রত্যেকেই আমার গুরু। আমার মেঘ যখন উড়ে যাচ্ছে, আমি বলছি মেঘটা কিছু ভেবে কার কাছে যাচ্ছে, কে সে, কেন মেঘটা, হাওয়াটাকে আমি দেখতে পাচ্ছি না, আমার গায়ে লাগছে, সেই হাওয়াটা কে, সে হাওয়াটা কোথাও কে, সেখানেই আসে ভগবান। কিন্তু একটা মজা, একটা তারা আমি দেখতাম, একটা তারা আমাকে লিড করেছে, সে ধ্রুব তারাও আকাশে নয়, সামথিং আমি বোঝাতে পারি না, আর আমি জানি যে আমাকে ওই তারাটার কাছে পৌঁছতে হবে। আর যা কিছু আমার জীবনে হয়েছে সব আপনি এসে গেছে। আমি গেলাম সাই বাবা, সামথিং ইজ, দেখতে সুন্দর নয়, কোনো কিছুই না, নাথিং, যে যার জন্যে। আর আমি এত লাকি, আমি আজকে স্বামী রঙ্গনাথানন্দ স্নেহ পেয়েছি, স্বামী প্রভাবানন্দকে পেয়েছি আমেরিকাতে, আমাদের তেরা জিন রতন মহাবতী সোসাইটি দিদি বলে ডাকতেন। ভরত মহারাজ আমাকে রাত্রির বেলা, অমলা অনেকদিন তোমার মুখখানা দেখি না, কথা শুনি না, চলে এসো কালকে, এইগুলো জীবনে পেয়েছি। কিন্তু আমি কোনোদিন দীক্ষা বা কি আমি ভাবিনি। আমি ভাবতাম কেউ যদি আমাকে একটা মন্ত্র বলে দেয় যে এইটা মন্ত্র বললে তুমি সব পাবে, কিন্তু সে মন্ত্রটা পাইনি তো কখনো। আমি স্টেজে করেছি, যশোধারা সেজেছি, আমি কৃষ্ণানী বেগানে বারোট বা ডান্স করছি, আমি মন্দিরে যাই না, আমি মেডিটেশন কাকে বলে জানি না। বলে হোয়াট আর ইউ টকিং, ইউ হ্যাভ বিন মেডিটেটিং অল ইউর লাইফ, ইউর ওয়ার্ক হ্যাজ বিন ইউর মেডিটেশন। এই যে কথাগুলো, এগুলো তো ধর্ম কথা নয়, এগুলো একটা আর্টিস্ট, এই কথাগুলো বলাই তোমার সত্যি, বলে ইউর ওয়ার্ক হ্যাজ বিন ইউর মেডিটেশন। জন্ম 27 জুন 1919, তখন অমলা নন্দী। 1931 সালে প্যারিসে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে উদয় শঙ্করের সঙ্গে আলাপ। কিছুদিন পরে আলমোড়ায় তাঁর
ডান্স ট্রুপে ভর্তি হয়ে নৃত্যচর্চাকে ভবিষ্যৎ জীবনের রূপরেখা হিসেবে নির্মাণ। 1942 সালে উদয়শঙ্করের সঙ্গে পরিণয় বন্ধন, বাকিটা ইতিহাস। 1948 সালে উদয়শঙ্কর পরিচালিত পুরস্কারপ্রাপ্ত কল্পনা ছবিতে অভিনয়। না এই মানুষটি পেয়েছেন অসংখ্য সম্মান। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি বোধহয় আগের জন্মে খুব ভালো কিছু করেছি, খুবই ভালো কিছু করেছি, যে এইরকম বাবা এরকম মা পেয়েছি। আর মানে যা কিছু শিখেছি সেটা ওনাদের দেখে দেখে। এবং অভিনয়টা আমি, আপনারা অনেকেই জানেন যে অভিনয়টা আমার বাবার কাছ থেকে অভিনয়টা পাওয়া। অনেকে মনে করেন যে নাচটা আমি বাবার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, কারণ আমি বাবাকে ছোটবেলা থেকে দেখেছি। আর অদ্ভুত ব্যাপার হতো, স্টেজে কখনো আমি সাইড উইংসে এইটুকু আমি দাঁড়িয়ে থাকতাম, আর বাবা কোনো গ্রাম্য সিন যদি আমার নাচের মধ্যে হতো, মানে বাবার নাচের মধ্যে যদি কোনো গ্রাম্য সিন থাকতো, বাবা আমাকে টুক করে ওখান থেকে এসে আমায় কোলে করে নিয়ে একটা চক্কর স্টেজের মধ্যে ঘুরিয়ে নিতেন কোনো গ্রাম্য সিনে। সেখানে তো অত, আর আমি আবার সবসময়, বাবা ভীষণ পছন্দ করতেন দেশি পোশাক পরা, তো বেশিরভাগই ওই ঘাগরা আর ওই রকম ঘাগরা চলি এরকমই পরতাম। তো ওইটুকু বাবা আমাকে কাঁধে করে নিয়ে, নয়তো এরকম কোলে করে নিয়ে একটা চক্কর ঘুরিয়ে আবার সাইড উইংসে রেখে দিতেন। আর আমার ওইটা আমার একটা, মানে আমি বসে থাকতাম কোন দিন বাবা আমাকে এসে আবার ওই রকম ভাবে নিয়ে স্টেজে একটু ঘুরিয়ে দেবেন। বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। ভালো থাকবেন। আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের বলি, কমেন্ট করার আগে ইন ডেপথ জিনিসটা জানবেন, তারপরে মতামত দেবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাইপ যদি দেন তাহলে উৎসাহিত হব। ছোট ডিজিটাল ক্রিয়েটরদের জন্য উৎসাহ দেওয়ার জন্য ইউটিউব হাইপ বলে একটা নতুন ফিচার এনেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও লোকের কাছে ছড়িয়ে দেবেন। ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে, আর বাঙালির এখনও অনেক কিছু গর্ব করার মতো আছে, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, পরের রবিবার অবধি অপেক্ষা করুন। ভালো থাকবেন।